শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজ শুনবেন 10ম পর্ব। আবহ, শব্দগ্রহণ, সম্পাদনা ও পাঠ অরুময় চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। বলিল, বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরোলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে এখন। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এ গাঁয়েরই বকুলতলা, গোসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চরিত, মোটা গুলঞ্চলতা দুলনো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কতকালের পুরাতন গাছটা। রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত। ছোট্ট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গাঁয়ের অক্রুর মাঝে মাছ ধরিবার দোয়ারি পাতিতে যাইত। মাঠের মাঝে মাঝে ঝাড় ঝাড় সোঁদালি ফুল বৈকালের ছিড়ছিড়ে বাতাসে দুলিতে থাকিত। ঠিক সেই সময়ে হঠাৎ এক একদিন ওপারের সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখার ওপর ঝুঁকিয়া পড়িয়াছে, সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত। সেসব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দিদি দেখ দেখ ওইদিকে। পরে সে মাঠের শেষের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত, ওই যে ওই গাছটার পেছনে, কেমন অনেক দূর না? দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখাচ্ছিলি? দূর, তুই একটা পাগল। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন পূর্ব হইতে উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে এখন, চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রানীগাঁয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গা খুঁজিয়াও 2-3 দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই। সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে যাইয়াছিল। পৌষ মাস, খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে। সেও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল। তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা, খেজুর গুড় বোঝায় গরুর গাড়ির সারি পথ বাহিয়া ক্যাঁচ ক্যাঁচ করিতে করিতে আষাঢ়ুর হাটে যাইতেছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহু দূরে ঝাপসা মাঠের দিকে একদৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই, আমরা রেলের রাস্তা দিকে আসি, যাবি? অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো না? অপু বলিল, নিকটে হলো তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায়, চল দেখি দিদি, গিয়ে দেখি। দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর না, যাওয়া যাবে না? কিছু তো দেখা যায় না, অত দূর গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল। লোভ হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল, চল যাই, দেখে আসি অপু, কত দূর আর হবে? দুপুরের আগে ফিরে আসবো এখন, হয়তো রেলের গাড়ি যাবে এখন। মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুরে রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। দৌড় দৌড় দৌড়! নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল। রোয়ার মাঠ, জলস্বচ্ছতলা, ঠাকুরচি পুকুর বাম ধারে, ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল। সামনে একটা ছোট বিল নজরে আসিতে লাগিল।
তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল, মা টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে। অপু একবার হাসিল, মরিয়ার হাসি। আবার দৌড় দৌড় দৌড়। জীবনেই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল। পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায়? পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল। কোনো গ্রামও চোখে পড়ে না, সামনে কেবল ধান ক্ষেত, জলা আর বেত ছোপ। ঘন বেদবনের ভিতর দিয়া যাওয়া যায় না, পাঁকে জলে পা পুঁতিয়া যায়। রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ছড়িতে লাগিল। দিদির পরনের কাপড় নানা স্থানে ছিঁড়িয়া গেল। তাহার নিজের পায়ে 2-3 বার কাঁটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফিরেই মুশকিল হইয়া উঠিল। অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জল ভাঙিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজেরও তাহার পিঠ বাঁচাইল। সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবেই সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বাঁয়ে বহুদূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া। সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সেই রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল, 2টা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়া রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন? পিছলাইয়া পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে? তাহার মধ্যে শোঁ কিসের শব্দ? তারই খবর যাইতেছে। কাহারা খবর দিতেছে? কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন? এদিকে কি স্টেশন? সে বলিল, বাবা রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনও 2 ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা। ওরকম করো না, ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনি। এখন কি করে দেখবে? সেই দুপুর 1টা অবধি বসে থাকতে হবে, তাহলে এই ঠাই রোদ দূরে। চলো, আসবার দিন দেখাবো। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না। পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে? তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসে ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে। নিজের আনন্দের এ হিসেবে তুমিও একজন দেশ আবিষ্কারক। অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে, তাহার মানে নাই। আমি যেখানে আর কখনো যাই নাই, আজ নতুন পা দিলাম। যে নদীর জলে নতুন স্নান করিলাম, যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল, আমার আগে সেখানে কেহ আসিয়াছিল কিনা তাহাতে আমার কি আসে যায়? আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ। আমি আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিলাম। যে আমরূপ ছোট্ট চাষেদের গাঁখানা, কেমন নামটি? মেয়েরা উঠোনে বিচালি কাটিতেছে, ছাগল বাঁধিতেছে, মুরগিকে ভাত খাওয়াইতেছে, বড় লোকেরা পাট শুকাইতেছে, বাঁশ কাটিতেছে। দেখিতে দেখিতে গাঁ পিছনে ছাড়িয়া একেবারে বাইরের মাঠ। বিলে জল থই থই করিতেছে। উড়িয়ে ধানের খেতে বক বসিয়া আছে। নাল ফুলের পাতা ও ফুটন্ত ফুলে জল দেখা যায় না। খোলসিমারির বিলের প্রান্তে ঘন সবুজ আউশ ধানের ক্ষেতের উপরকার বৃষ্টিধৌত ভাদ্রের আকাশের সুনীল প্রসার। সারা চক্রবাল জুড়িয়া সূর্যাস্তের অপরূপ বর্ণচ্ছটা। বিচিত্র রঙের মেঘের পাহাড়, মেঘের দ্বীপ, মেঘের সমুদ্র, মেঘের স্বপ্নপুরী। খোলা আকাশের সহিত এইরকম পরিচয় তাহার এতদিন হয় নাই। মাঠের পাড়ের দূরের দেশটা এবার তাহার রহস্য অবগুণ্ঠন খুলিল 8 বছরের ছেলেটির কাছে। যাইতে যাইতে বড় দেরি হইল। তাহার বাবা বলিল, তুমি বড্ড হাঁ করেছিলে, যা দেখো তাতে হাঁ করে থাকো কেন? এমন জোরে হাঁটো। সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল। শিষ্যের নাম লক্ষণ মহাজন, বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ। বাহিরের বড় 8 চালা ঘরে মহা আদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল।
লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছে। জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলা বাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে। সে ঘাড় নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? অপুর যত জারি জুড়ি তাহার মায়ের কাছে, বাহিরে সে বেজায় মুখ চোরা। প্রথমটা অপুর মাথায় আসিল যে টানিয়া দৌড় দেয়, পরে সংকুচিত সুরে বলিল, ওই ওদের বাড়ি। বধূটি বলিল, বটঠাকুরদের বাড়ি? বটঠাকুরের গুরুমশায়ের ছেলে? ও। বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল। তাহাদের বাড়ি পৃথক, লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে, কিন্তু মধ্যে পুকুরটা পড়ে। বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। উহ, কত কি জিনিস! তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই। এরা খুব বড় লোক তো। কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাঁচের পুতুল, মাটির পুতুল, শোলার গাছ, আরও কত কি! দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া চাড়িয়া দেখিল। বধূ এতক্ষণে ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই। কাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে ই এখনো ভারী ছেলে মানুষ, মুখের ভাব যেন 5 বছরের ছেলের মতো কচি। এমন সুন্দর অবোধ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই। এমন রং, এমন গড়ন, এমন সুন্দর মুখ, এমন তুলি দিয়ে আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ। অচেনা ছেলেটির ওপর বধূর বড় মমতা হইল। অপু বসিয়া নানা গল্প করিল, বিশেষ করিয়া কল্লকার রেলপথের কথাটি। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। একটা বাটিতে অনেকখানি মোহনভোগ, এত ঘি দেওয়া যে আঙুলে ঘিয়ে মাখামাখি হইয়া যায়। অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল। এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো। মোহনভোগে কিশমিশ দেওয়া কেন? কই, তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিশ থাকে না। বাড়িতে সে মার কাছে আবদার ধরে, মা আজ আমাকে মোহনভোগ করে দিতে হবে। তাহার মা হাসি মুখে বলে, আচ্ছা ও বেলা তোকে করে দেব। পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুলটিসের মতো একটা দ্রব্য তৈয়ারি করিয়া কাঁসার সরপুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয়। অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে। মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না। আজ কিন্তু তাহার মনে হইল এ মোহনভোগে আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাৎ। সঙ্গে সঙ্গে মায়ের ওপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। হয়তো তাহার মাও জানে না যে এই রকমের মোহনভোগ হয়। সে যেন আবছায়াভাবে বুঝিল তাহার মা গরিব, তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। দুপুরবেলা সে বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল। ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল। যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল নাম তার অমলা। বেশ টুকটুকে ফর্সা রং, বড় বড় চোখ, বেশ মুখখানি, বয়স তার দিদির মতো। অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন, নিজের হাতে তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন। খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল। সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের 2 বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল। টাটকা ছেঁড়া নতুন বাঁশের বেড়া, আঙুল কাটিয়া রক্তারক্তি হইল। অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত। সে চলিতে পারিতেছিল না। অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথরকুচির পাতা তুলিয়া বাটি আঙুলে বাঁধিয়া দিল। পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু এ কথা কাহারও কাছে প্রকাশ করিল না। সেই রাত্রে শুইয়া অপু শুধু অমলারই স্বপ্ন দেখিল। সে অমলার কোলে বেড়াইতেছে, অমলার কাছে বসিয়া আছে, অমলার সঙ্গে খেলা করিতেছে। অমলা তাহার পায়ের আঙুলে পটি বাঁধিয়া দিতেছে, সেও অমলা রেল রাস্তায় ছুটাছুটি করিয়া বেড়াইতেছে। অমলার হাসি ভরা চোখ মুখ, ঘুমের ঘোরে সারা রাত নিজের কাছে কাছে। ভোরে সে শুধু খুঁজিতে লাগিল অমলা কখন আসে। আরও সব ছেলেমেয়েরা আসিল, খেলা আরম্ভ হইয়া গেল। ক্রমে বেশ বেলা হইল, কিন্তু অমলার দেখা নাই। বাড়ির ভেতর হইতে বধূ খাবার খাইবার জন্য ডাকিয়া পাঠাইল। রোজ সকালে বিকালে বধূ নিজের হাতে খাবার তৈরি করিয়া তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ করিয়া আসিবার সময় সে বধূকে জিজ্ঞাসা করিল, সকালে কি অমলা দিদি এসেছিল? না, সে আসে নাই। ক্রমে আরও বেলা হওয়াতে খেলা ভাঙিয়া গেল। তাহার বাবা তাহাকে স্নান করিবার জন্য ডাকিল।
তবুও কোথায় অমলা? অভিমানে তাহার মন ছাপাইয়া উঠিল। বেশ, নাই বা আসিল, অমলার সহিত তাহার জন্মের মতো আরই। আর যদি সে কখনো তাহার সহিত কথা কয়। বৈকালেও খেলা আরম্ভ হইল, আর সকলেই আসিল। অমলা নাই। 5-6টি ছেলে মেয়ে খেলিতে আসিল। অপুর মনে হইল কাহার সহিত সে খেলিবে। কেহই উপযুক্ত খেলার সাথী বলিয়া মনে হইল না। উৎসাহহীনভাবে সে খানিকক্ষণ খেলা করিল, তবুও অমলার দেখা নাই। পরদিন সকালে অমলা আসিল। অপু কোনো কথা বলিল না। অমলা যেখানে বসে সে তাহার ত্রিসীমানায় ঘেঁষে না, অথচ মাঝে মাঝে আর চোখে চাহিয়া দেখে। সে যে রাগ করিয়া এরূপ করিতেছে অমলা তাহা বুঝিতেছে কিনা। অমলা সত্যই প্রথমটা বুঝিতে পারে নাই। পরে যখন সে বুঝিল যে কিছু একটা হইয়াছে নিশ্চয়, তখন সে কাছে গিয়ে জিজ্ঞাসা করিল, কি খোকা, কথা বলছো না কেন? কি হয়েছে? অপু অত শত বোঝে না। সে অভিমানে ঠোঁট ফুলাইয়া বলিল, কি হয়েছে বই কি? তা কিছু কি আর হয়েছে? কাল আসুনি কেন? অমলা অবাক হইয়া বলিল, হাসিনি, তাই কি? সেই জন্যে রাগ করেছ? অপু ঘাড় নাড়াইয়া জানাইল, ঠিক তাই। অমলা খিলখিল করিয়া হাসিয়া অপুকে হাত ধরিয়া লইয়া চলিল বাড়ির ভিতর। সেখানে বধূ সব শুনিয়া প্রথমটা হাসিয়া খুন হইল, পরে মুখে হাসি টিপিয়া বলিল, তাহলে অমলা, তোমার আর এখন বাড়ি যাওয়ার জো নেই তো দেখছি। কি আর করবে? খোকা যখন তোমাকে ছাড়তে পারে না, তখন এখানেই থেকে যাও। আর না হয়। বধূর কথার ভঙ্গিতে অমলা কি জানি কি একটা ঠাওরাইয়া লজ্জিত প্রতিবাদের সুরে বলল, আচ্ছা যাও বৌদি, ওরম করলে কিন্তু কখন আর তোমাদের বাড়ি। খানিকক্ষণ পরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল। অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেমপুতুল, মোমের গাছ, পাখি আরও কত কি দেখাইল। কালীগঞ্জের স্নানযাত্রার মেলা হইতে সেসব নাকি কেনা। অপু জিজ্ঞাসা করিয়া জানিল, নতুন নতুন খেলার জিনিস, একটা রবারের বাঁদর, সেটা তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে। একটা কিসের পুতুল, সেটার পেট টিপিলে দু হাতে মৃগী রোগীর মতো হঠাৎ হাত পা ছুঁড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে। সকলের যে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া। রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয়, ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা খড়খড় করিয়া মেঝের ওপর চলিতে থাকে, অনেক দূর যায়, ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া। সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল। হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল, এ কীরকম ঘোড়া? বেশ তো, এ কোথা থেকে কেনা? এর দাম কত? তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটো খুলিয়া দেখাইল। সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি। অপু বলিল, ওটা কি রাংতা? অমলা হাসিয়া বলিল, রাংতা হবে কেন? সোনার পাত দেখো নি অপু? অপু সোনার পাত দেখে নাই। সোনার রঙ কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল। অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল, হা, দিদিটার তো ওসব খেলনা কিছুই নাই, মরে কেবল শুকনো নাটা ফল আর লড়ার বিচি খুলিয়ে, আর শুধু পরের পুতুল চুরি করে মার খায়। তাহার দিদির বয়সে অন্য কোনো মেয়ের খেলনার ঐশ্বর্য কত বেশি, তাহা সে এ পর্যন্ত কোনোদিন দেখে নাই। আজ তুলনা করিয়া দেখিবার সুযোগ পাইয়া দিদির প্রতি অত্যন্ত করুণায় তাহার মনটা যেন গলিয়া গেল। তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত, আর একটা রবারের বাঁদর। তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে। বধূর কাছে একজোড়া পুরনো তাস ছিল, ঠিক একজোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র। অপু সেগুলি মধ্যে মধ্যে নাড়ে চাড়ে। রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত। সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম, সাহেব, বিবি, কাগজ ধরা লইয়া মারামারি হয়, বেশ খেলা। সে তাস খেলিতে জানে না, তাহার মা দিদি কেহই জানে না। একদিন তাহার মা তাস খেলিতে যায়, তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না, সকলে বলে ও কিছু খেলা জানে না। একদিন তাহার মা তাস খেলিতে বসে, এমন ভাব দেখায় যেন সে খুব পাকা খেলোয়াড়। খানিকক্ষণ পরেই কিন্তু ধরা পড়ে। কেউ বলে, ও বউ, এ কি এখানে টেক্কা মেরে বসলে যে? দেখলে না ও হাতে রঙের গোলাম কাটলে? তোমার চোখের সামনে যে। তাহার মা তাড়াতাড়ি অজ্ঞতা ঢাকিতে যায়, হাসিয়া বলে, তাই তো, বড্ড তো ভুল হয়ে গেছে, ও ঠাকুরজি, মোটেই তো মনে নেই। পরে সে আবার খেলিতে থাকে, মুখ টিপিয়া হাসে, এর ওর দিকে চায়, এমন ভাবটা দেখায় যে তাহার কাছে সকলের হাতের তাসেরই খবর আছে। এবার একটা কিছু না করিয়া সে ছাড়িবে না। কিন্তু খানিকটা পরে একজন অবাক হইয়া বলিয়া ওঠে, এ কি বৌমা দেখি? ও মা, আমার কি হবে? তোমার হাতে যে এমন বিনতি ছিল, দেখাওনি? তাহার মা মুখ টিপিয়া হাসিয়া বিজ্ঞের ভাব করিয়া বলে, আছে আছে, ওর মধ্যে একটা কথা আছে, ইচ্ছে করেই দেখায়নি। সে আসলে বিনতি কিসে হয় সব জানে না। তাহার খেলুড়ে রাগ করিয়া বলে, ওর মধ্যে আবার কথাটা কি শুনে এমন হাতটা নষ্ট করে? দা, তুমি তাস সেজো বউকে, যাবো, তোমায় আর খেলতে হবে না, ঢের হয়েছে। তাহার মা
অপমান ঢাকিতে গিয়া আবার হাসে, যেন কিছুই হয় নাই, সব ঠাট্টা। উহারা ঠাট্টা করিয়া বলিতেছে, সেও সেইভাবেই লইতেছে। সে যদি একজোড়া তাস পায় তবে সে মা ও দিদি খেলে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির মনির ধারের দিকে সেই জানালাটা, যেটার কপাটগুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়ো করিয়া দিয়াছে, নাড়া দিলে ছুটছুট করিয়া ছড়িয়া পড়ে, পুরনো কাঠের গুঁড়ার গন্ধ বার হয়। জানালার ধারের বন থেকে দুপুরের হাওয়ার গন্ধ বেদালি লতার কটু গন্ধ আসে। রোয়াকের কালমেঘের গাছের জঙ্গলে দিদির পরিচিত কাঁচপোকাটা একবার নড়ে আবার বসে, আবার ওড়ে আবার বসে। নির্জন দুপুরে তারা তিনজনে সেই জানালাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে। কিসে কিসে বিনতি হয় তাদের নাই বা থাকিল জানা। তাদের খেলায় বিনতি না দেখাইতে পারিলেও চলিবে। সেজন্য কেহ কাহাকে উঠাইয়া দিবে না, কোনো অপমানের কথা বলিবে না, কোনো হাসি বিদ্রুপ করিবে না। যে যেরূপ পারে সেই রূপে খেলিবে। খেলা লইয়া কথা, নাই বা হইল বিনতি দেখালো। সন্ধ্যার পরে বধূর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল। খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল। ছোট্ট একখানে ফুল কাটা রেখাবিতে আলাদা করিয়া নুন ও লেবু কেন? নুন লেবু তো মা পাতেই দেয়। প্রত্যেক তরকারির জন্যে খাবার আলাদা আলাদা বাটি। তরকারি বা কত? অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য? লুচি, লুচি তাহার ও দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশের নীলবেলা আবছায়া দেখা যায়। কত রাতে দিনে ওলের ডাঁটা চচ্চড়ি ও লাউ ছেঁচকি দিয়া ভাত খাইতে খাইতে, কত জল খাবার খাওয়া শূন্য সকালে বিকালে অন্যমনস্ক মন হঠাৎ লুপ্ত উদাস গতিতে ছুটিয়া চলে সেখানে, যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকা রাঁধুনি বিরুরায় গামছা কাঁধে ঘুরিয়া বেড়ায়। সত্য তৈয়ারি বড় উনুনের ওপর বড় লোহার কড়াইয়ে ঘি চাপানো থাকে। লুচি ভাজার অপূর্ব সুধারুচি ঘ্রাণ আসে। কত ছেলে মেয়ে ভালো কাপড় জামা পরিয়া যাতায়াত করে। গাঙ্গুলি বাড়ির বড় নাটা মন্দির ও জলপাইতলা বিছাইয়া গ্রীষ্মের দিনে শতরঞ্জ পাতা হয়। একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে, সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনটা। তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ও পাড়ার গাঙ্গুলি বাড়ি। কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সেই সুদিনের উদয় হইল কি করিয়া? খাইতে বসিয়া বারবার তাহার মনে হইতেছিল তাহার দিদি এরকম খাইতে পায় নাই কখনো। পরদিন সকালে আবার খেলা আরম্ভ হইল। অমলা আসিতেই অপু ছুটিয়া গিয়া তাহার হাত ধরিল। আমি আর অমলাদি একদিকে, আর তোমরা সব একদিকে। খানিকটা খেলা হইবার পর অপুর মনে হইল অমলা তাহাকে দলে পাওয়ার অপেক্ষা বিশুকে দলে পাইতে বেশি ইচ্ছুক। ইহার প্রকৃত কারণ অপু জানিত না। অপু একেবারে কাঁচা খেলুড়ে, তাহাকে দলে লওয়ার মানেই পরাজয়। বিশু ডানপিটে ছেলে, তাহাকে দৌড়িয়া ধরা কি খেলায় হারানো সোজা না। একবার অমলা স্পষ্টই বিরক্তি প্রকাশ করিল। অপু প্রাণপণে চেষ্টা করিতে লাগিল যাহাতে সে জেতে, যাহাতে অমলা সন্তুষ্ট হয়। কিন্তু বিস্তর চেষ্টা সত্ত্বেও সে আবার হারিয়ে গেল। সেবার দল গঠন করিবার সময় অমলা ঝুঁকিল বিশুর দিকে। অপুর চোখে জল ভরিয়া আসিল। খেলা তাহার কাছে হঠাৎ বিস্বাদ মনে হইল। অমলা বিশুর দিকে ফিরিয়া সব কথা বলিতেছে, হাসি খুশি সবই তাহার সঙ্গে। খানিকটা পরে বিশু কি কাজে বাড়ি যাইতে চাইলে অমলা তাহাকে বারবার বলিল যেন সে আবার আসে। অপুর মনে অত্যন্ত ঈর্ষা হইল। সারা সকালটা একেবারে ফাঁকা হইয়া গেল। পরে সে মনে মনে ভাবিল বিশু খেলা ছেড়ে চলে যাচ্ছে, গেলে খেলার খেলুড়ে কমে যাবে, তাই অমলাদি ওই রকম বলছে। আমি গেলে আমাকেও বলবে, ওর চেয়েও বেশি বলবে। হঠাৎ সে চলিয়া যাইবার ভান করিয়া বলিল, বেলা হয়ে যাচ্ছে, আমি যাই, নাইব। অমলা কোনো কথা বলিল না, কেবল কামারদের ছেলে নাড়ুগোপাল বলিল, আবার ও বেলা এসো ভাই। অপু খানিক দূর গিয়া একবার পিছনে চাহিল। তাহাকে বাদ দিয়া কাহারও কোনো ক্ষতি হয় নাই, পুরাদমে খেলা চলিতেছে। অমলা মহা উৎসাহে খুঁটির কাছে বড়ি হইয়া দাঁড়াইয়াছে, তাহার দিকে ফিরিয়াও চাহিতেছে না। অপু আহত হইয়া অভিমানে বাড়ি আসিয়া পৌঁছিল। কাহারও সঙ্গে কোনো কথা বলিল না। ভারী তো অমলাদি, না চাহিল তাহাকে, তাতেই বাকি। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালীর 10ম পর্ব। পর্বটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের এই গল্পে নাটকে অল্প সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।